সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো ইতিহাস। আমি ইতিহাসে তোমাদের চতুর্থ অধ্যায়ে যে সুলতানি যুগ আছে সেই সুলতানি যুগের উপর যে শর্ট কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসতে পারে শর্ট কোশ্চেন, আজকের ভিডিওতে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। আর পরে ভিডিওতে আমি ব্রড কোশ্চেনের বিষয়গুলো নিয়েও আলোচনা করে দেব। তো এসো আমি বোর্ডে কোশ্চেনগুলো লিখছি, তারপরে সেই কোশ্চেনের উত্তরগুলো কি হবে আলোচনা করে দেব। তো এসো আজকে আমি শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কে ছিলেন? তিনি কি উদ্দেশ্যে ভারত অভিযানে এসেছিলেন? তার সাথে কবে কার যুদ্ধ হয়েছিল? মোহাম্মদ ঘুরি ছিলেন ঘুর সাম্রাজ্যের শাসক। কি তাহলে উত্তরে কি লিখব? ঘুর সাম্রাজ্যের শাসক। ঘুর সাম্রাজ্যের শাসক। এরপরে তিনি কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন? ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। দেখো, ভারতবর্ষে তুর্কিরা যারা এসেছিলেন, তৈমুরলঙ্গ এসেছিলেন, সুলতান মাহমুদ এসেছিলেন, এরা কিন্তু ভারতবর্ষে এসেছিলেন লুটপাট করতে, কিন্তু মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে এসেছিলেন স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। তাই আমি লিখব স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। এটা তোমরা লিখে দেবে। তার সাথে কবে কার যুদ্ধ হয়েছিল? তার সাথে আজমিরের রাজা যুদ্ধ হয়েছিল। তাহলে মোহাম্মদ ঘুরির সাথে কার যুদ্ধ হয়েছিল? আজমিরের রাজা পৃথ্বীরাজ চৌহান। আমি এটা লিখে দিচ্ছি। কটা যুদ্ধ হয়েছিল? দুটো যুদ্ধ। যুদ্ধগুলোর নাম কি? তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ। দেখো, এই যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সাল, 1191 সালে প্রথম যুদ্ধটা হয়েছিল। আর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1192 সালে। প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিল। পরের বছর আরো সৈন্যদল গঠন করে আবার পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ করে। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কে পরাজিত করে এবং যুদ্ধক্ষেত্রে পৃথ্বীরাজ চৌহান মারা যায়। তো তারপরে তিনি ভারতবর্ষে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং দিল্লিতেও তিনি তার ক্ষমতা বিস্তার করেছিলেন। এরপরে প্রশ্নটা হচ্ছে, মোহাম্মদ ঘুরি কবে মারা যান? মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। তারপরে কে দিল্লির শাসক হন? তারপরে তার এক দাস, যার নাম কুতুবউদ্দিন আইবক। এটা তোমরা জেনেছো, এই নামটা তোমাদের বইতে অনেকবার লেখা আছে। ইলতুৎমিশের পর
দিল্লির সিংহাসনে বসে তার এক দাস এবং সেনাপতি কুতুবউদ্দিন আইবক। দিল্লি কে কবে সুলতানি বংশ প্রতিষ্ঠা করেন? কে করেন? কুতুবউদ্দিন আইবক। কবে করেন? 1206 খ্রিস্টাব্দে সুলতানি বংশ। এইবার দেখো এখানে একটা মজার ব্যাপার, আমি একবার বলছি দাস বংশ, আবার বলছি সুলতান বংশ। কেন দাস বংশ? এই কারণে যে কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস, প্রথম জীবনে দাস ছিলেন, তারপরে প্রধান সেনাপতি, তারপর দিল্লির সুলতান। তার মানে কি হলো? দাস বংশ প্রতিষ্ঠা হলো। আবার দিল্লির সিংহাসনে বসে কুতুবউদ্দিন আইবক নিজেকে সুলতান বলে পরিচিত করেন, ফলে তিনি হলেন সুলতানি বংশেরও প্রতিষ্ঠাতা। এইবার দেখো 4 নম্বরের প্রশ্নটা, আবার সেই প্রশ্নটা ঘুরে এসছে, কে কবে দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেন? ওই একই উত্তর, 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেন। দেখো এখানে ইসলাম জগতের প্রধান শাসক কে ছিলেন? ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। উত্তরটা কি হবে? খলিফা। খলিফা। আবার ইসলাম জগতের ধর্মগুরু কে ছিলেন? একই উত্তর, খলিফা। কুতুবউদ্দিনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? কে বসেন? ইলতুৎমিশ। উত্তরটা হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ। খুতবা কি? খুতবা শব্দের অর্থ হলো ভাষণ। প্রতি শুক্রবারে মসজিদে নামাজ পড়ার পর, দুপুরের নামাজ পড়ার পর মসজিদের ইমাম একটা পাঠ দান করেন, অর্থাৎ একটা ভাষণ দেন। সেই ভাষণে সুলতান বা খলিফার কথা উল্লেখ থাকে, এটাই হলো খুতবা। এরপরটা হচ্ছে আমির কি? যে সমস্ত মুসলিম উচ্চ বংশে জন্মগ্রহণ করেন তাদেরকেই বলা হতো আমির। আর আমিরের বহুবচন হলো ওমরাহ। প্রায় বলে না আমির ওমরাহ, এই শব্দটা আমরা প্রায় পাই। ওমরাহ হচ্ছে আমিরের বহুবচন। পরেরটা হচ্ছে দূর্বাস কি? দূর্বাস হচ্ছে সুলতানের একটা প্রতীক দণ্ড। সুলতানের একটা প্রতীক দণ্ডই হলো দূর্বাস। খিলাত কি? সুলতানের জাঁকজমকপূর্ণ যে পোশাক পরিচ্ছদ, সেটাকেই বলা হচ্ছে খিলাত। এরপরে কে দিল্লি কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করে? কে দিল্লির কুতুব মিনারের কাজ শুরু করে? কুতুবউদ্দিন আইবক দিল্লির কুতুব মিনারের কাজ শুরু করেন। এখনো আমরা দিল্লি গেলে কুতুব মিনার দেখতে পাবো। দিল্লিতে কুতুব মিনার আছে, সেই সুলতানি যুগের তৈরি কুতুব মিনার এখনো আছে। সেই কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কার স্মৃতির উদ্দেশ্যে? খাজা কুতুবউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে। কি লিখবো? খাজা কুতুবউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে। কে নির্মাণের কাজ শেষ করেছিলেন? ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণের কাজ
শেষ করেছিলেন। তাহলে শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক খাজা কুতুবউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে, আর এই নির্মাণের কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। এবার এখানে বলা হচ্ছে ইলতুৎমিশ কবে খলিফার অনুমোদন পেয়েছিলেন? 1229 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? তার ছেলে রুকন উদ্দিন। রুকন উদ্দিন। দেখো অনেকে ভুল করে কি বলবে, সুলতান রাজিয়া, কিন্তু রাজিয়া নয়। রাজিয়ার আগে ইলতুৎমিশের ছেলে রুকন উদ্দিন দিল্লির সিংহাসনে বসেছিলেন, কিন্তু রুকন উদ্দিন ছিলেন অযোগ্য, তাই তাকে সরিয়ে দিয়ে কিছু মানুষের সমর্থনে সুলতান রাজিয়া অর্থাৎ ইলতুৎমিশের মেয়ে দিল্লির সিংহাসনে বসেছিলেন। কবে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন? 1236 খ্রিস্টাব্দে। আর সুলতানা রাজিয়ার মৃত্যু কবে হয়? 1240 খ্রিস্টাব্দে। গিয়াসউদ্দিন বলবন কবে দিল্লির সিংহাসনে বসেন? 1266 খ্রিস্টাব্দে। সিজদা ও পাইবাস প্রথা কি? এটা একটা ছোট টিকার মতো দিতে পারে। সিজদা ও পাইবাস এটা একটা পারসিক প্রথা। সিজদা মানে কি? সাষ্টাঙ্গে প্রণাম, অর্থাৎ সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম মানে কি? একেবারে উবুড় হয়ে শুয়ে পা দুটি হাত দিয়ে যে প্রণাম, সেটাই হলো সাষ্টাঙ্গে প্রণাম। আর পাইবাস কি? পাইবাস হলো সুলতানের পদচুম্বন। এইগুলো অ্যাকচুয়ালি এই প্রথা চালু করা হয়েছিল সুলতান মানে সুলতানের প্রতি প্রজাদের একটা কৃতজ্ঞতা প্রকাশ করানোর জন্যই এই প্রথা চালু করা হয়েছিল। আর কি এই প্রথার মাধ্যমে সুলতান প্রজাদের চেয়ে যে অনেক শক্তিশালী, ক্ষমতাবান, সেটাই প্রকাশ করা হতো এই প্রথা, এই দুটি প্রথার মাধ্যমে। এই প্রথা কে চালু করেছিলেন? এই প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। এই প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের আসল নাম কি ছিল? উলুগ খাঁ। উলুগ খাঁ। উলুগ খান। উলুগ খান। কোন সুলতানের আমলে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি মজবুত হয়েছিল? বলবন। বলবনের আমলে। এখানে দেখো দিল্লি খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কবে দিল্লি সিংহাসনে বসেন? 1296 খ্রিস্টাব্দে। 1296 সালে। এরপরে দিল্লি কোন সুলতান দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেন? দিল্লির কোন সুলতান দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেন? আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি তিনিই করেছেন। দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন? মালিক
কাফুর। খলজি বিপ্লব কি? গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর বলবনের বংশধররা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এই সময় জালাল উদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবনের যে বংশধর, দুর্বল বংশধরকে সরিয়ে দিয়ে দিল্লি অধিকার করে। এই যে এই বিপ্লব, এটা একটা বিপ্লব, এটাকেই বলা হচ্ছে খলজি বিপ্লব, এটাকেই বলা হচ্ছে খলজি বিপ্লব। বাজার দর কে নিয়ন্ত্রণ করেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কি করেছিলেন? বাজারের কোন জিনিসের কি দাম হবে সেগুলো নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর সেগুলো যাতে ব্যবসাদাররা মেনে চলে সেজন্য তিনি একদল কর্মচারী নিয়োগ করেছিলেন। অসাধু ব্যবসায়ী কেউ যদি বেশি দাম নিতেন বা ওজনে ঠকাতেন তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হতো। এরপরে মোহাম্মদ বিন তুগলক কবে দিল্লির সিংহাসনে বসেন? 1324 খ্রিস্টাব্দে। ইবন বতুতা কার আমলে কোথা থেকে ভারতবর্ষে আসেন? তার লেখা গ্রন্থটির নাম কি? ইবন বতুতা উত্তর আফ্রিকার মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং তার লেখা গ্রন্থটি হচ্ছে অল রহিলা। অল রহিলা কার আমলে ভারতবর্ষে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন। এবার দেখো এখানে আছে উলাক। উলাক কি? উলাক হচ্ছে মোহাম্মদ বিন তুগলক যে ঘোড়ায় ডাক ব্যবস্থা চালু করেছিলেন সেটাকেই বলা হচ্ছে উলাক। দাওয়া। দাওয়া, দাওয়াটা কি? মোহাম্মদ বিন তুগলক দুই ধরনের ডাকের ব্যবস্থা করেছিলেন, একটা হচ্ছে ঘোড়ায় ডাক আর একটা হচ্ছে পায়ে হেঁটে ডাক নিয়ে যাওয়া। পায়ে হেঁটে যে ডাকের ব্যবস্থা ছিল সেটাকে বলা হচ্ছে দাওয়া, ওটাকে বলা হচ্ছে দাওয়া। কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। এই প্রসঙ্গে বলে রাখি কেন মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় তার উপর আমার সামনেই একটা ভিডিও আসছে, তোমরা সেটা দেখে নিও। সেখান থেকেই মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা থাকবে, সেখান থেকে তোমরা সবকিছু জানতে পারবে। এরপরে দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। দেবগিরি হচ্ছে ভারতের দক্ষিণে অবস্থিত। তামার নোট কে চালু করেন? মোহাম্মদ বিন তুগলক তামার নোট চালু করেছিলেন। তাকবি কি? মোহাম্মদ বিন তুগলক কৃষকদের জন্য একটা ঋণ দানের ব্যবস্থা করেছিলেন, সেটাকেই বলা হচ্ছে তাকবি বা তাকভি। মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নতুন নাম কি রাখেন? মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নতুন নাম রাখেন দৌলতাবাদ। দৌলতাবাদ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। খিজির খান। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহলুল লোদি। বহলুল লোদি। আর লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সুলতান। সুলতানি বংশের শেষ সুলতান এই ইব্রাহিম লোদি সুলতানি বংশের শেষ সুলতান। কবে কোন যুদ্ধে কার কাছে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে।
পানিপথের প্রথম যুদ্ধে। কবে? 1526 খ্রিস্টাব্দে। কার কাছে? বাবরের কাছে। অর্থাৎ ইব্রাহিম লোদি 1526 খ্রিস্টাব্দে বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এইভাবে সুলতানি বংশ শেষ সুলতানের পতন ঘটেছিল, আর সেই জায়গায় প্রতিষ্ঠা পেয়েছিল মুঘল সাম্রাজ্যের। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। কোন যুদ্ধের ফলে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? পানিপথের প্রথম যুদ্ধ। কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।